আমরা যখন সেই ছোট্টবেলা প্রথম শ্রেণীতে ভর্তি হয়েছিলাম প্রাইমারি স্কুলে, তখন আমাদেরকে গণিত শেখার জন্য প্রথমই গণিতের যে পাঠটা দেওয়া হয়েছিল সেটা ছিল সংখ্যা শেখা। আমরা 1 2 3 4 5 করে আস্তে আস্তে গুনতে শিখেছিলাম। সংখ্যা শেখা নিয়ে কিন্তু আমাদের প্রথম গণিত শেখার যাত্রা শুরু। যখন পরবর্তীতে আমরা একের পর এক ক্লাসের ধাপ পরিবর্তন করলাম, তখন সংখ্যার সেই নতুন নতুন প্রকারগুলো আমাদের সামনে আসতে থাকলো। আমরা কখনো জোড় সংখ্যা, কখনো বেজোড় সংখ্যা, কখনো পূর্ণ সংখ্যা, কখনো ভগ্নাংশ সংখ্যা, কখনো সাধারণ ভগ্নাংশ, কখনো দশমিক ভগ্নাংশ, কখনো ধনাত্মক সংখ্যা, কখনো ঋণাত্মক সংখ্যা, তারপরে মৌলিক, যৌগিক নানান সংখ্যার ভাগের মধ্য দিয়ে আস্তে আস্তে আমরা আমাদের গণিত শেখার যাত্রাকে সমৃদ্ধ করেছিলাম। তো আমরা এই যে গণিত শিখতে গিয়ে সংখ্যার নানান প্রকারের সঙ্গে পরিচিত হয়েছিলাম, সেই নানান প্রকারের সংখ্যাগুলোকে যদি আমরা একসাথে এক জায়গায় জড়ো করি, তাহলে আমরা সকল সংখ্যাকে একসাথে কি বলবো? আমরা বলবো বাস্তব সংখ্যা বা রিয়েল নাম্বার। অর্থাৎ আমাদের মানব জীবনে যত কাজ রয়েছে, বিশেষ করে গবেষণা, হিসাব নিকাশ এবং যাবতীয় কাজের জন্য যে সংখ্যাগুলিকে আমরা ব্যবহার করি, সেই সকল সংখ্যাকেই বলা হয় বাস্তব সংখ্যা। চলুন বাস্তব সংখ্যার সকল প্রকারভেদের সঙ্গে আমরা প্রথমেই পরিচিত হয়ে নিই। আমরা পৃথিবীতে ব্যবহৃত সকল সংখ্যাকে বাস্তব সংখ্যা নামে আমরা চিনব। বাস্তব সংখ্যাকে প্রথমত দুইটা ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে মূলদ সংখ্যা, একটা হচ্ছে অমূলদ সংখ্যা। মূলদ এবং অমূলদ কাকে বলে আমি পরবর্তীতে ব্যাখ্যা করে বুঝিয়ে দিব। মূলদ সংখ্যাকে আবার দুই ভাগে ভাগ করা যায়। একটি হচ্ছে পূর্ণ সংখ্যা, একটি ভগ্নাংশ সংখ্যা। পূর্ণ সংখ্যাকে আবার তিনটি ভাগে ভাগ করা যায়: ধনাত্মক, ঋণাত্মক এবং শূন্য। ধনাত্মক সংখ্যাকে আবার তিনটি ভাগে ভাগ করা যায়: মৌলিক, যৌগিক এবং 1 বা 1। ভগ্নাংশকে আবার দুই ভাগে ভাগ করা যায়। একটি হচ্ছে সাধারণ ভগ্নাংশ, একটি হচ্ছে দশমিক ভগ্নাংশ। সাধারণ ভগ্নাংশকে আবার তিন ভাগে ভাগ করা যায়: প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ, মিশ্র ভগ্নাংশ। দশমিক ভগ্নাংশকে আবার দুই ভাগে ভাগ করা যায়: সসীম এবং অসীম। অসীমকে আবার দুই ভাগে ভাগ করা যায়: একটি হচ্ছে অসীম আবৃত দশমিক, একটি হচ্ছে অসীম অনাবৃত দশমিক। কিন্তু মজার বিষয় হচ্ছে, এই অসীম আবৃত দশমিক পড়েছে মূলদ সংখ্যার ভাগে এবং অসীম অনাবৃত দশমিক পড়েছে অমূলদ সংখ্যার ভাগে। অর্থাৎ অমূলদ সংখ্যার মধ্যে মাত্র একটি সংখ্যাকে আমরা পাই, সেটি হচ্ছে কি? অসীম অনাবৃত দশমিক। আর এই মূলদ সংখ্যার মধ্যে আমরা বাকি সকল সংখ্যাকে অন্তর্ভুক্ত করতে পারি। চলুন আমরা মূলদ এবং অমূলদ এর ব্যাখ্যা জেনে নিই। মূলদ সংখ্যা কি? পৃথিবীতে যত পূর্ণ এবং ভগ্নাংশ, কোন ভগ্নাংশগুলো, যে ভগ্নাংশগুলোকে p/q আকারে লেখা যায়। অর্থাৎ আমরা যে সকল সংখ্যাকে, দশমিক ভগ্নাংশকে p/q অর্থাৎ সাধারণ ভগ্নাংশ আকারে লিখতে পারবো, সে সকল সংখ্যা এবং যত পূর্ণ সংখ্যা রয়েছে সকল সংখ্যাকে মূলদ সংখ্যার মধ্যে অন্তর্ভুক্ত করা যায়। পূর্ণ সংখ্যাকে আমরা নিশ্চয়ই বুঝতে পেরেছি, যেগুলো ভাঙ্গা বা ভগ্নাংশ নয়। এবার ধনাত্মক সংখ্যা বুঝতে পেরেছি আমরা, যে সংখ্যাগুলো পজিটিভ, যাদের আগে মাইনাস চিহ্ন নেই। ঋণাত্মক সংখ্যা আমরা বুঝতে পেরেছি, যাদের আগে মাইনাস সংখ্যা রয়েছে, মাইনাস চিহ্ন রয়েছে, -1, -2, -3, এগুলোকে আমরা ঋণাত্মক সংখ্যা বলি। 0 বা শূন্য হচ্ছে এই ধনাত্মক এবং ঋণাত্মকের ঠিক মাঝে অবস্থিত। শূন্য হচ্ছে -1 থেকে বড় এবং 1 থেকে ছোট। আমরা ষষ্ঠ শ্রেণীতে যখন পড়তাম বা পড়ার সময় আমরা দেখেছিলাম সংখ্যা রেখার ব্যবহার। সংখ্যা রেখার ঠিক মাঝখানে আমরা শূন্য ব্যবহার করতাম এবং ডান দিকে আমরা 1 2 3 এই নাম্বারগুলো ব্যবহার করতাম এবং বাম দিকে আমরা -1 -2, অর্থাৎ শূন্য হচ্ছে -1 থেকে বড় এবং 1 থেকে ছোট। এবং সবচেয়ে বড় ঋণাত্মক সংখ্যা হচ্ছে -1। -1 এর চেয়ে বড় কোনো ঋণাত্মক সংখ্যা নাই। এখন বলবেন, এই যে ধনাত্মক সংখ্যা আমরা বুঝতে পারছি, আমরা নানাবিধ গণনার কাজে, টাকা পয়সা হিসাবের জন্য আমরা ধনাত্মক সংখ্যা ব্যবহার করি, কিন্তু আমরা ঋণাত্মক সংখ্যাগুলো কিভাবে, কোথায় ব্যবহার করি? আমরা যখন ফ্রিজের তাপমাত্রা বা টেম্পারেচার আমরা গুনতে যাই, যে আমি যে মাছ মাংস ফ্রিজে রাখছি, আমার ফ্রিজে যে ডিপ সেকশনটা রয়েছে, এই ডিপ সেকশনের তাপমাত্রা কত, নিশ্চয়ই আমরা তখন 0 ডিগ্রির নিচে চিন্তা করব। 0 ডিগ্রির নিচে নামলেই কিন্তু আমাকে মাইনাস দিয়ে হিসাবটা করতে হবে। অথবা আমরা সাইবেরিয়ান এলাকাতে বা শীত প্রধান এলাকাগুলোতে আমরা যখন তুষারপাত হয়, তুষারপাত হওয়ার সময় কিন্তু তাপমাত্রা হিমাঙ্কের নিয়ে নিচে চলে যায়, অর্থাৎ 0 ডিগ্রি সেলসিয়াসের নিচে চলে যায়। তখন আমরা তাপমাত্রাকে আমরা কিভাবে গণনা করি? আমরা নিশ্চয়ই -100 ডিগ্রি, -20, 200 ডিগ্রি এইভাবে কিন্তু আমরা হিসাব করে থাকি। সুতরাং এই ঋণাত্মক সংখ্যার কিন্তু ব্যবহার আমাদের
বাস্তব জীবনে রয়েছে। তারপরে যদি আমরা যাই ধনাত্মক সংখ্যা আবার তিনটা ভাগে ভাগ করা যায়, মৌলিক এবং যৌগিক এবং এক। এই যে এক রয়েছে, এককে মৌলিক যৌগিক কোথাও ফেলা যায় না, এটা একটা নিরপেক্ষ সংখ্যা, সে কারোর সাথেই যায় না, মৌলিকও যায় না যৌগিকও যায় না। মৌলিক কাকে বলে আমরা জানি, যে সমস্ত সংখ্যার উৎপাদক এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা নয়, অর্থাৎ যে সংখ্যাকে এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না। যেমন 2 এর কথা বলি, 2 কে শুধুমাত্র 1 দিয়ে এবং 2 দিয়ে ভাগ করা যায়। 3 এর কথা বলি, 3 কে 3 এবং 1 দিয়ে ভাগ করা যায়, আর কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না। এই জন্য 2 এবং 3 কে আমরা মৌলিক সংখ্যার তালিকায় ফেলবো। আর বাকি অন্য যে সংখ্যাগুলো রয়েছে, বিশেষ করে 4, 6, 9, 15 এই জাতীয় সকল সংখ্যা যাদেরকে অন্যান্য সংখ্যা দিয়ে ভাগ করা যায়, তাদেরকে আমরা যৌগিক সংখ্যা বলবো। তারপরে আমরা দশমিক ভগ্নাংশে চলে যাই। ভগ্নাংশ আমরা 2 ভাগে ভাগ করেছিলাম, সাধারণ ভগ্নাংশ এবং দশমিক ভগ্নাংশ। সাধারণ ভগ্নাংশ কোনগুলো? যে ভগ্নাংশের মধ্যে লব এবং হর পাওয়া যায়, যাদের লব এবং হর রয়েছে তাদেরকে আমরা সাধারণ ভগ্নাংশ বলে থাকি। সাধারণ ভগ্নাংশ আবার 3 ভাগে ভাগ করা হয়, প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ, মিশ্র ভগ্নাংশ। প্রকৃত ভগ্নাংশ কাকে বলে আমরা নিশ্চয়ই জেনেছি, যার লব ছোট এবং হর বড়, যাদের উপরে ছোট এবং নিচে বড়, তাদেরকে আমরা প্রকৃত ভগ্নাংশ বলি। অপ্রকৃত কোনগুলো? যাদের বিশেষ করে লব বড় হর ছোট, তাদেরকে আমরা অপ্রকৃত ভগ্নাংশ বলি। এবং মিশ্র ভগ্নাংশ কোনগুলো? যে ভগ্নাংশের মধ্যে একটি পূর্ণ সংখ্যা যুক্ত থাকবে এবং তার সাথে একটা প্রকৃত ভগ্নাংশ যুক্ত থাকবে, তাকে আমরা কিন্তু মিশ্র ভগ্নাংশ বলি। তারপরে আমরা চলে যাই দশমিক ভগ্নাংশে। দশমিক ভগ্নাংশ আমরা নিশ্চয়ই দেখেছি যে দশমিক ভগ্নাংশের মধ্যে একটা দশমিক থাকবে এবং দশমিকের পরে কি থাকবে? অঙ্ক থাকবে, এটাকে আমরা দশমিক ভগ্নাংশ বলি। এই দশমিক ভগ্নাংশ এমনও হতে পারতো এটা 2.5555555, মানে 5-এর কোনো শেষ নাই। সারা জীবনে যদি আমি এটাকে গণনা করি, তবুও দেখবো এই দশমিকের পরে ডিজিট বা অঙ্ক শেষ হচ্ছে না, এটাকে আমরা বলবো অসীম। আর যেহেতু এখানে দশমিকের পরে মাত্র একটা বা দুইটা ডিজিট বা 3-4টা ডিজিট সীমাবদ্ধ, তখন তাকে আমরা বলবো সসীম। তাহলে আমরা বুঝতে পারলাম দশমিক ভগ্নাংশকে 2 ভাগে ভাগ করছে, একটা হচ্ছে সসীম, একটা হচ্ছে অসীম। সসীম কোনটা বলে? যেটা দশমিকের পরে ডিজিটগুলো সীমাবদ্ধ। কিন্তু অসীম কোনটা বলে? যার দশমিক পরে ডিজিটগুলো সীমাবদ্ধ নয়, বরং অসংখ্য ডিজিট আসতেই থাকবে। এখন বলবেন, আমরা যদি এই যে 10 সংখ্যাটাকে আমরা যদি 3 দিয়ে ভাগ করি, 10কে 3 দিয়ে যদি আমরা ক্যালকুলেটর ব্যবহার করে ভাগ করি, দেখবো আসবে 3.333333। এখন বলবেন, আমার ক্যালকুলেটরে তো মাত্র 8 ডিজিট আসছে দশমিকের পরে, 33333, 8টা 3 আসছে, বাকি 3 আসলো না, তো বোধ হয় এটা সীমাবদ্ধ। কিন্তু না, কারণ আপনাদের বা আমাদের ক্যালকুলেটরের রেঞ্জ ছিল 8 ডিজিট পর্যন্ত। যদি আমরা এটা কম্পিউটার স্ক্রিনে করতে পারতাম, আমার পুরো কম্পিউটারের স্ক্রিনে কিন্তু 333 এসে ভরে যেত। যদি আমি একটা বড় এলইডি টিভির মধ্যে, পর্দার মধ্যে আমি এই ভাগটা করতে পারতাম, পুরো এলইডি পর্দা জুড়ে কিন্তু 3333 বন্যা বয়ে যেত। অর্থাৎ এই ভাগফল বা 10কে যদি আমরা 3 দিয়ে ভাগ করি, দশমিকের উপরে ডিজিটের গণনা করে শেষ করা যাবে না, এজন্য এটাকে আমরা বলবো অসীম দশমিক ভগ্নাংশ। এই অসীম দশমিক ভগ্নাংশকে আবার 2 ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে অসীম আবৃত দশমিক, আরেকটি হচ্ছে অসীম অনাবৃত দশমিক। এইখানেই হচ্ছে আমার সংখ্যা পদ্ধতির সবচেয়ে মজার বিষয়। আমরা এখানে 2টা ভাগে ভাগ করেছিলাম সংখ্যাকে, প্রথমত মূলদ এবং অমূলদ। এই মূলদ এবং অমূলদ সংখ্যার মধ্যে অসীম আবৃত দশমিক সংখ্যাটা পড়েছে মূলদ সংখ্যার মধ্যে, কারণ এই মূলদ সংখ্যার মধ্যে যে অসীম আবৃত পড়েছে, এই অসীম আবৃতকে p/q আকারে, অর্থাৎ সাধারণ ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায়। কিন্তু অসীম অনাবৃত দশমিক ভগ্নাংশকে এই p/q আকারে বা সাধারণ ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় না, এর জন্য এটা হচ্ছে কি? অমূলদ। অর্থাৎ যে সকল দশমিক ভগ্নাংশকে সাধারণ ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায়, তাদের কি বলা হয়? আবৃত দশমিক ভগ্নাংশ, এবং এটা মূলদ সংখ্যায় পড়ে। এবং যে সকল দশমিক ভগ্নাংশকে সাধারণ ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় না, যে অমূলদ এবং মূলদ আমি চিনব কিভাবে? কোনটা অসীম আবৃত এবং কোনটা অসীম অনাবৃত? 10/3 লিখেছিলাম, এই 10/3 এর মানে হচ্ছে 3.333333, অর্থাৎ দশমিকের উপরে 3 কোনো শেষ নেই। এই যে দশমিকের পরে সকল ডিজিট একজাত, সকল ডিজিট একজাত, এর জন্য এটাকে বলা হয় আবৃত দশমিক। যদি আমার এখানে 3 ধরলাম অন্য একটা সংখ্যা 2.25, 25,
25 এইভাবে আসতে থাকলো। তাহলে দুইটা ডিজিট কিন্তু পরপর একজাত আসছে, এটাকেও আমরা অসীম আবৃত দশমিকে ফেলবো। কিন্তু যদি আমি √2 লিখি, মানে 2 এর বর্গমূল, 2 এর বর্গমূল কত আসবে? 1.1416। দেখবো এটার মানের কোনো শেষ নেই, একদম আসছে। অর্থাৎ এটা হচ্ছে একটা অসীম অনাবৃত, অর্থাৎ দশমিকের পরে ডিজিটগুলোর কোনো শেষ মিল নেই, একটা ডিজিট বারবার আসছে না, এক এক সময় এক একটা ডিজিট আসছে, এর জন্য এটাকে আমরা বলবো অনাবৃত। যে সকল দশমিক ভগ্নাংশ আবৃত দশমিক, আমরা এদেরকে সংক্ষেপে লিখতে পারি, অর্থাৎ 3.333 এর 3.3, তার উপরে আমরা একটা বিন্দু দিব, এই বিন্দুকে বলা হয় পুনঃপৌনিক, অর্থাৎ 3.3 পুনঃপৌনিক দ্বারা বোঝা যাবে যে দশমিকের পরে 333 আর অনেকগুলো 3 রয়েছে। যদি আমরা 2.25 আমরা লিখেছিলাম, এই 25 এর উপরে যদি আমরা দুইটা ফোঁটা দেই, তাহলে বোঝা গেল যে 2 এবং 5 দুটার উপরেই পুনঃপৌনিক রয়েছে, অর্থাৎ এটা বারবার 25 আসছে। এজন্য এটাকে বলা হবে আবৃত দশমিক, এবং আবৃত দশমিক সংখ্যাটা পড়ছে মূলদ সংখ্যার মধ্যে। কিন্তু অনাবৃত কোনগুলো? যেগুলো দশমিকের উপরে ডিজিটের কোনো মিল নাই, একজাত নেই। আমরা উদাহরণস্বরূপ লিখতে পারি, আমি লিখলাম ধরেন 2.2639582 এই দিলাম আমি অসীম ভগ্নাংশ করে, কিন্তু দশমিকের পরে একটা ডিজিটও কিন্তু দুইবার আসেনি বা একজাত নয়, সুতরাং এটাকে আমরা পুনঃপুনিক আকারে লিখতে পারছি না। এই ভগ্নাংশ আমরা চাইলেই p/q আকারে প্রকাশ করতে পারবো না, এজন্য এই সংখ্যাটাকে বলা হচ্ছে অসীম অনাবৃত দশমিক, এবং এটাকে আমরা অমূলদ সংখ্যা বলে থাকি। এখন বিভিন্ন চাকরির পরীক্ষা বা বিভিন্ন নানান পরীক্ষার মধ্যে কিন্তু অমূলদ সংখ্যা নির্ণয় করার জন্য প্রশ্ন আসতে পারে নিচের কোন সংখ্যাটি অমূলদ, নিচের কোন সংখ্যাটি মূলদ। এখন আমরা কিভাবে চিনব? আমরা প্রথমেই দশমিকের পরে ডিজিট গুলো দেখে আমরা চিনতে পারি। মিটারটা আটকে দিবেন, হ্যাঁ। আমরা মূলদ এবং অমূলদ সংখ্যাকে কিভাবে চিনবো? একটা পদ্ধতি বললামই, মূলদ সংখ্যার পরে কিন্তু পুনঃপৌনিক থাকবে, দুইটা ফুটা থাকবে, এটা দেখলেই আমরা বুঝবো সেটা মূলদ। অথবা যদি এই যে 25 এগুলো বারবার আসে, তখন আমরা বুঝবো মূলদ। কিন্তু যদি দশমিকের পরে 1 2 3 এভাবে আসলো কিন্তু কোথাও পুনঃপৌনিক নাই এবং একজাত না, তখন আমরা বুঝবো যে তারা হচ্ছে অমূলদ সংখ্যা, তাদেরকে p/q আকারে প্রকাশ করা যাবে না। আরেকটা কথা আমি বলে রাখি যে যদি কোনো পূর্ণ সংখ্যার বর্গমূল পূর্ণ সংখ্যা না হয়, তখন সেই বর্গমূল সংখ্যাটাও কিন্তু অমূলদ সংখ্যা। যেমন আমরা একটু ব্যাখ্যা দেখে নেই তার। এই যে দেখেন, আমরা যদি 1 কে আমরা রোট করি তাহলে দাঁড়াবে 1, যদি আমরা 2 কে আমরা যদি 4 কে রোট করি তাহলে দাঁড়াবে আমার 2, যদি আমরা 9 কে রোট করি তাহলে দাঁড়াবে আমার 3, অর্থাৎ 1 এর বর্গমূল 1, 4 এর বর্গমূল 2, 9 এর বর্গমূল 3। এখন যদি আমরা 2 কে রোট করি, 3 কে রোট করি, তাহলে মানটা কত হবে? এই যে √2 এর মান হবে 1 থেকে বড় কিন্তু 2 থেকে ছোট, √3 এর মান হবে 1 থেকে বড় কিন্তু 2 থেকে ছোট, কারণ 1 এবং 2 এর মাঝে কোনো পূর্ণ সংখ্যা নেই। যেহেতু 1 এর বর্গমূল 1 এবং 4 এর বর্গমূল 2, 1 এবং 2 এর মাঝে কিন্তু কোনো পূর্ণ সংখ্যা নেই, তাহলে √2 এবং √3 এর মানটা হবে 1 এর চেয়ে বড় এবং 2 এর থেকে ছোট। অর্থাৎ একটা পূর্ণ সংখ্যার বর্গমূল একটা পূর্ণ সংখ্যা নয় বা একটা ভগ্নাংশ সংখ্যা, এই জন্য এই সংখ্যাগুলো হচ্ছে অমূলদ সংখ্যা। আবার যদি আমরা √9 এর মান হচ্ছে কত? 3, এখানে √5 লিখি, √6 লিখি, √7 লিখি, √8 লিখি, তাহলে তাদের বর্গমূলটাও হবে কত? 2 থেকে বড় কিন্তু 3 থেকে ছোট। যেহেতু 2 এবং 3 এর মাঝে কোনো পূর্ণ সংখ্যা নেই, সুতরাং √5, √6, √7 এরা প্রত্যেকেই হচ্ছে অমূলদ সংখ্যা। অর্থাৎ পূর্ণবর্গ নয় এমন সংখ্যার বর্গমূল অমূলদ সংখ্যা। আমি আবারও বলছি, পূর্ণবর্গ নয় এমন সংখ্যার বর্গমূল অমূলদ সংখ্যা। অর্থাৎ সকল আবৃত দশমিক ভগ্নাংশকে মূলদ সংখ্যা বলে এবং সকল পূর্ণ সংখ্যাকে মূলদ সংখ্যা বলে, কিন্তু সকল অনাবৃত দশমিক ভগ্নাংশকে অমূলদ সংখ্যা বলে। ধন্যবাদ সবাইকে।